আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তো আমি তোমাদেরকে লাস্ট কয়েকটি লেকচার ধরে প্রিজম পড়াচ্ছি এবং সেই প্রিজমের একদম খুঁটিনাটি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং একে একে প্রুফ করে করে ধরে ধরে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আশা করি তোমাদের লেকচারগুলো ভালো লাগতেছে এবং তোমরা লেকচারগুলো প্রত্যেকটা ওয়ার্ড তোমরা দেখেছো, ফলো করেছো এবং বই তোমরা পড়তেছো আমি আশা করি। তো আজকে আমি তোমাদেরকে একটি ইনফরমেটিভ লেকচার দিব, যে লেকচারটা আমি মনে করি দেওয়া উচিত। কারণ দেখো, আমরা লাস্ট লেকচারে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা প্রিজমের ন্যূনতম বিচ্যুতির দুটো শর্ত আছে। সেই শর্তগুলো কি? প্রথম শর্ত হচ্ছে যে তোমার আপতন কোণ I1 সমান সমান হতে হয় তোমার নির্গমন কোণ I2, মনে পড়ে? আর দ্বিতীয় শর্ত আমি যেটা তোমাদের দেখিয়েছিলাম যে প্রথম মাধ্যমের আপতন কোণ R1, মানে প্রতিসরণ কোণ R1 প্রথম পৃষ্ঠের সমান সমান হতে হয় তোমার দ্বিতীয় পৃষ্ঠের যেই আপতন কোণ R2। এই দুটো সমান হওয়া লাগে, এটা ন্যূনতম বিচ্যুতির শর্ত। এখন আমাদের বর্তমান বইগুলোতে বা স্টুডেন্টরা যদি কখনো কোশ্চেন করে যে আসলে এটা কেন ন্যূনতম বিচ্যুতি, এটা কেন হলো, মানে এই I1 I2 আর R1 R2 সমান হলেই ন্যূনতম বিচ্যুতি হবে, কেন হবে? এই কোশ্চেনটার আনসার তোমরা অনেকে দিতে পারো না যদি কখনো কোনো টিচার আসে, বা আসলে তোমাদেরকে শেখানোও হয় না, যেই জন্য আসলে তোমরা পারো না। তো আমি এই জন্য চিন্তা করলাম আজকের লেকচারটা আমি তোমাদেরকে একটা ইনফরমেটিভ একটা লেকচার দিব, যে যাতে তোমরা সবাই জিনিসটা বলতে পারো যে না, আমরা জিনিসটা জানি যে কেন আসলে ন্যূনতম বিচ্যুতি এই কারণে হয়, যে I1 সমান সমান I2, R1 R2 হলেই যে ন্যূনতম বিচ্যুতি হবে, আসলে এটা লজিক আছে। সেই লজিকটা কি বা সেই প্রুফটা কি আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমরা যেই জিনিসগুলো আমরা অলরেডি জানি, যে আমরা কিছু জিনিস যেগুলো আমরা জানি, দেখো যে প্রিজমের সূত্র থেকে আমরা যে জিনিসগুলো জানি, যে প্রিজম কোণ এ এটা হচ্ছে তোমার R1 প্লাস R2, ধরো এটা হচ্ছে ইকুয়েশন 1। আর আমাদের বিচ্যুত কোণ ডেল্টা এটা হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এটা ছিল আমাদের কি, এই ধরো এটা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণের সূত্র, এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন আমরা একটা কথা সবাই লিখতে পারি, যে কথাটা আমরা লিখতে পারি কি, যে ডেল্টা যদি, ঠিক আছে, আমাদের বিচ্যুতি কোণ ডেল্টা এটা যদি ডেল্টা এম হয়ে যায়, ডেল্টা এম হয়, তাই না? আর আবার আমরা লাস্ট লেকচার থেকে দেখেছিলাম যে একটা প্রিজমের ডেল্টা এম মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কিন্তু নির্দিষ্ট, এর চেয়ে কম কখনোই হয় না। মানে ডেল্টা যদি ডেল্টা এম হয়, তখন ডেল্টা এম সমান সমান কি হয়? ধ্রুবক হয়, তাই না? তখন কিন্তু তোমার ডেল্টা এম কি হয়ে যায়? ডেল্টা এম কিন্তু তোমার ধ্রুবক হয়ে যায়। মানে এই ভ্যালুটা যদি ডেল্টা এম হয়, তখন কিন্তু ডেল্টাটা ফিক্সড হয়ে যায়, কারণ এর চেয়ে কম তোমার বা এর চেয়ে বেশি হওয়া সম্ভব না। আবার প্রিজম কোণ এ, প্রিজম কোণ এ এটিও কিন্তু তোমার ধ্রুবক, তাই না? এটিও ধ্রুবক। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দেখো, আমরা যদি একটা কথা বলি যে 1 ও 2 নং সমীকরণ, ঠিক আছে, ব্যবকলন করি, আমরা 1 আর 2 নং সমীকরণ ব্যবকলন করব। তাহলে দেখো, এ তো ধ্রুবক, তাহলে ধ্রুবকের ব্যবকলন কি আসবে? 1 নং থেকে দেখো, এ এর ব্যবকলন, এ তো একটা ধ্রুবক, দেখো আমি বলে দিচ্ছি, এ এটা ধ্রুবক, তাহলে এর ব্যবকলন ডিডিএক্স এর কি হবে? 0। আর আর কে যদি আমরা করি তাহলে আমরা পাবো কি? dr1। আর R2 কে আমরা ব্যবকলন করলে আমরা কি পাবো? dr2। তো এখান থেকে আমরা যে লাইনটা লিখতে পারি যে dr1 ইজ ইকুয়াল টু মাইনাস dr2। ধরো তোমার এটা হচ্ছে ইকুয়েশন 3। আবার 2 নং ইকুয়েশনকে যদি আমরা ব্যবকলন করি, তাহলে দেখো ডেল্টা যদি ধ্রুবক হয়ে যায়, মানে ডেল্টা এম হয়, তখন ডেল্টা কি হয়ে যায়? 0। I1কে করলে আমরা কি পাবো শিক্ষার্থীরা? di1। I2 এর ব্যবকলন ডিফারেন্সিয়েশন কি হবে? ভাঙতে 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 di2। এ কে করলে তো ধ্রুবক, তাহলে তুমি এখান থেকে বলতে পারবা
di1 ইজ ইকুয়াল টু মাইনাস di2। এটা হচ্ছে ইকুয়েশন 4। এখন তুমি যদি ইকুয়েশন 3 ডিভাইডেড বাই তুমি যদি দাও ইকুয়েশন 4, ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে যে জিনিসটা পাবা, তুমি পাচ্ছ যে dr1 বাই di1 ইজ ইকুয়াল টু dr2 বাই di2। অথবা এইভাবেও লেখা যায়, আমরা যদি সাজিয়ে লিখি যে di1 বাই di2 সমান সমান dr1 বাই dr2। এইটা আমি একটা বক্স করে, ঠিক আছে, আমি এই জায়গাটা একটা বক্স করে আমি রেখে দিলাম, কারণ আমার এই জায়গাটা তোমার লাগবে একটু পরে। ওকে, এখন দেখো ফ্রম লাস্ট লেকচারে আমরা একটা জিনিস দেখেছিলাম যে প্রিভিয়াস যে লেকচারটা, তোমরা প্লিজ যারা প্রিভিয়াস লেকচার দেখোনি তারা এই লেকচারটা দেখো না, তুমি কিছু বুঝবে না, ঠিক আছে। প্রিভিয়াস লেকচারটা দেখো। প্রিভিয়াস লেকচার থেকে দেখো আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম যে এ মিউ জি ইজ ইকুয়াল টু কিন্তু 1 বাই জি মিউ এ, ঠিক আছে। সেখান থেকে আমরা বলতে পারছিলাম যে সাইন আমাদের ছিল এখানে i1 বাই সাইন r1 ইজ ইকুয়াল টু সাইন i2 বাই সাইন r2। তোমাদের কি মনে পড়ে জিনিসটা? আশা করি তোমাদের এটা মনে পড়ার কথা। এটা আমরা বলতে পারছিলাম আর মানে বলেছিলাম। আর এই পুরো জিনিসটা এটা কিসের সমান ছিল? এটা ছিল প্রিজমের প্রতিসরণাঙ্ক মিউ এর সমান ছিল। তাহলে এখান থেকে দেখো আমি যে জিনিসটা লিখতে পারি সমতার সূত্রানুসারে, যে সাইন i1 এটাকে লেখা যায় মিউ সাইন r1, এবং আমি লিখতে পারি যে সাইন i2 ইজ ইকুয়াল টু মিউ সাইন r2। আমি আর গুণ করতেছি, ঠিক আছে। সাইন i1 সমান সমান কী হবে? মিউ সাইন r1। আর সাইন i2 সমান সমান কী হবে? মিউ সাইন r2, কারণ মিউর সমান এটাও আবার মিউর সমানও এইটা। তাহলে এই দুটো লাইন কিন্তু আমি শিক্ষার্থীরা লিখতে পারি যে সাইন i1 ইজ ইকুয়াল টু মিউ সাইন r1 আর সাইন i2 ইজ ইকুয়াল টু মিউ সাইন r2। আচ্ছা, এখন তুমি যদি এই লাইনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, ঠিক আছে, তুমি যদি এই যে এইটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, দেখো আমি এখানে যদি লিখি যে ব্যবকলন করে, ঠিক আছে, ব্যবকলন করে, তাহলে সাইন কে করলে কি হয়? কস। তাহলে কোসাইন i1 আর i1 কে করলে কি হবে শিক্ষার্থীরা? di1 ইজ ইকুয়াল টু, মিউ তো ধ্রুবক, খেয়াল করো মিউ তো ধ্রুবক, সাইনকে করলে কি হবে? কস। তাহলে কস r1 আর r1 কে করলে তুমি কি পাবা? তুমি পাবা dr1। তো এইটা তুমি ধরো, এটা হচ্ছে ধরো তোমার ইকুয়েশন এ। আবার দেখো এইটাকেও তুমি যদি সেমভাবে সিমিলারলি তুমি যদি এই ইকুয়েশনটাকেও ব্যবকলন করো শিক্ষার্থীরা, তাহলে তোমরা কি পাবা? সাইনকে করলে পাবা তোমরা কস, তাহলে কস i2 আর i2 কে করলে তুমি পাবা di2। তেমনি তোমার মিউ সাইনকে করলে তুমি পাবা কস r2 আর r2 কে করলে তুমি পাবা dr2। ধরো এটা হচ্ছে তোমার ইকুয়েশন বি। এইবার তুমি যদি ইকুয়েশন এ ডিভাইডেড বাই ইকুয়েশন বি দাও, ওকে, আমরা যদি এখানে লিখি এখন যে ইকুয়েশন এ ডিভাইডেড বাই যদি আমরা বি দেই, তাহলে আমরা কি পাবো? কজ i1 di1 বাই কজ i2 di2। দেখো তাহলে আমরা এখান থেকে পাবো যে কজ i1 di1 ডিভাইডেড বাই কজ i2 di2 ইজ ইকুয়াল টু, আমরা দেখো এই জায়গায় যেটা পাবো, এই পাশে যদি কাটাকাটি করি, মানে সরি ভাগ দিই, তাহলে মিউ মিউ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাই না? মিউ মিউ কিন্তু তোমার দুই পাশ থেকে বাদ পড়ে যাবে। তো মিউ মিউ যদি দুই পাশ থেকে বাদ পড়ে যায়, তুমি পাবা কি? কজ r1 dr1 ডিভাইডেড বাই কজ r2 dr2। ওকে, তাহলে তুমি এখান থেকে যেটা বলতে পারো যে
cos r1 dr1 ডিভাইডেড বাই cos r2 dr2। আবার দেখো শিক্ষার্থীরা, আমাদের এই যে এখান থেকে দেখো যে di1 বাই di2, এই যে এই জায়গাটা, এই যে আমি যেটা তোমাদেরকে বক্স করে রেখেছিলাম, di1 বাই di2কে কি লেখা যায়? dr1 বাই dr2। তাহলে আমরা di1 বাই di2কে যেটা লিখতে পারি, দেখো এটা হয়ে যাবে তোমার dr1, এটা হয়ে গেল তোমার dr2, ঠিক আছে? আমি জাস্ট ভ্যালু বসালাম। এখন আমার এখানে যে dr1 ক্যান্সেল, dr2 ক্যান্সেল। এখান থেকে আমি যে লাইনটা লিখতে পারি, দেখো আমি যদি আর গুণ করি, তাহলে আমি লিখতে পারবো যে cos i1 cos r2, ঠিক আছে? cos i1 cos r2 সমান সমান আমি লিখতে পারবো তোমার cos r1 ইন্টু কোসাইন i2। আচ্ছা, এইবার আমরা বর্গ করি, ঠিক আছে? বর্গ করি এই কোয়েশনটাকে, আমরা যদি বর্গ করি, দেখো বর্গ করলে আমরা কি পাবো? বর্গ করলে আমরা পাবো cos স্কয়ার i1 cos স্কয়ার r2 cos স্কয়ার r1 cos স্কয়ার r2, পুরোটাকে আমরা বর্গ করলাম। তারপর দেখো, আমরা একটা থিওরি তো সবাই জানি যে cos স্কয়ার থিটা কি? এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমি এখান থেকে দেখো যে এই জিনিসটা আমি লিখতে পারি, বা cos স্কয়ার i1কে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার i1, cos স্কয়ার r2কে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার r2 ইজ ইকুয়াল টু, তুমি এই জায়গায় লিখতে পারো 1 মাইনাস সাইন স্কয়ার r1, আর এই জায়গায় তুমি লিখতে পারো 1 মাইনাস সাইন স্কয়ার r2। মানে প্রত্যেকটা cos স্কয়ারকে তুমি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখলাম। আচ্ছা, তারপরে দেখো শিক্ষার্থীরা, এরপরে তুমি যে বিষয়টা লিখতে পারো, দেখো যে সাইন i1 কি ছিল? এই যে আমি দেখো এখানে কি লিখেছি, সাইন i1 কি ছিল? সাইন i1 ছিল মিউ সাইন r1। তাহলে আমি এই সাইন i1কে লিখতে পারি মিউ সাইন r1, মানে মিউ স্কয়ার সাইন স্কয়ার r1, ঠিক আছে? আর এখানে তোমার 1 মাইনাস সাইন স্কয়ার r2। তারপরে দেখো শিক্ষার্থীরা, আমি সাইন i2কে কি লিখতে পারি? সাইন i2কে আমরা লিখতে পারি মিউ সাইন r2, ঠিক আছে? তো আমাদের দেখো এই জায়গাটাতে আচ্ছা সরি শিক্ষার্থীরা, আমি একটু ভুল করেছি। আমার এই যে r2 যেটা, এই যে r2, এটা হবে বেসিক্যালি i2, ওকে? এটা বেসিক্যালি i2 হবে, তাহলে এই r2টাও তোমার i2 হবে। হ্যাঁ, আমি একটু ভুল করেছি, আশা করি তোমরা হয়তোবা তোমরা দেখতে পাচ্ছিলা, বাট আমাকে বলতে পারতেছিল না। তো দেখো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার r1, আর আমি এই জায়গায় লিখতে পারি 1 মাইনাস, দেখো সাইন i2 স্কোয়ার, কিন্তু আর i2কে কি লেখা যায়? মিউ সাইন r2। তাহলে আমরা এই জায়গায় জিনিসটা লিখতে পারবো যে মিউ স্কোয়ার সাইন স্কোয়ার r2। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যদি গুণ করে দিই, তাহলে দেখো 1 দিয়ে গুণ করে দিলে আমার আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার r2। আমি পুরোটাকে 1 দিয়ে গুণ দিয়ে দিলাম। তারপর আমি যদি মিউ স্কোয়ার সাইন স্কোয়ার r1 দিয়ে গুণ দিই, তাহলে আমি পাবো মিউ স্কোয়ার সাইন স্কোয়ার r1, মাইনাস মাইনাস আমি পাবো এখানে তোমার প্লাস, ঠিক আছে? মাইনাস মাইনাস আমি তোমার এখানে যদি প্লাস পাই, তাহলে আমি পাচ্ছি তোমার যে মিউ স্কোয়ার সাইন স্কোয়ার r1 সাইন স্কোয়ার r2। তারপর দেখো এই পাশে যেটা পাই, 1 দিয়ে গুণ করে দিলে আমি এটাই পাবো, তাহলে 1 মাইনাস মিউ স্কোয়ার সাইন স্কোয়ার r2, মাইনাস তুমি এই পাশে পাচ্ছ সাইন স্কোয়ার r1, আর মাইনাসে মাইনাসে তুমি প্লাস দিয়ে পাচ্ছ যে সাইন স্কোয়ার r1, তারপরে
আচ্ছা মিউ স্কোয়ার আগে লিখি, যে মিউ স্কোয়ার সাইন স্কোয়ার R1 সাইন স্কোয়ার R2। এখন দেখো যে যে জিনিসগুলো কাটাকাটি যায় দুই পাশ থেকে যে যে জিনিসগুলো কাটাকাটি যায় সেটা হচ্ছে দুই পাশ থেকে 1 কাটাকাটি যায়। দুই পাশ থেকে যে মিউ স্কোয়ার সাইন স্কোয়ার R1 সাইন স্কোয়ার R2, মিউ স্কোয়ার সাইন স্কোয়ার R1 সাইন স্কোয়ার R2 তোমার কাটাকাটি চলে যায়। তাহলে তুমি যে জিনিসটা লিখতে পারতা, দেখো এখন আমরা R1-কে একসাথে লিখি, R2-কে একসাথে লিখি, তাহলে আমরা এই R1-টাকে এই পাশে নিয়ে আসি। এই যে মাইনাস সাইন স্কোয়ার R1-টাকে যদি আমরা এই পাশে আনি তাহলে হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার R1, আর এই জায়গায় আমার আছে মিউ স্কোয়ার সাইন স্কোয়ার R1। আর আমরা এই সাইন স্কোয়ার R2-টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমি এই পাশে লিখতে পারবো সাইন স্কোয়ার R2 মাইনাস মিউ স্কোয়ার সাইন স্কোয়ার R2। তাহলে তুমি এই পাশে দেখো, তুমি যদি সাইন R1 কমন নাও, ঠিক আছে, সরি সাইন স্কোয়ার R1 তুমি যদি কমন নাও তাহলে তুমি পাচ্ছ 1 মাইনাস মিউ স্কোয়ার, আর এই পাশে তুমি যদি সাইন স্কোয়ার R2 কমন নাও তো তাও তুমি এখানে পাচ্ছ 1 মাইনাস মিউ স্কোয়ার। তাহলে তোমার এই 1 মাইনাস মিউ স্কোয়ারটাও তোমার দুই পাশ থেকে ক্যান্সেল হয়ে যায়। তাহলে তুমি বেসিক্যালি পাচ্ছ যে সাইন স্কোয়ার R1 ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার R2। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে R1 ইজ ইকুয়াল টু R2। R1 ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারলাম শিক্ষার্থীরা? R1 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারতেছি R2। এটা দেখো, এটা আমার একটা ফার্স্ট কন্ডিশন, এটা আমার ফার্স্ট কন্ডিশন, আমার একটা প্রুফ হলো। এই যে আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, দেখো এই যে আমাদের একটা কন্ডিশন, এই যে R1 সমান সমান R2 একটা কন্ডিশন আমাদের এখানে ছিল। এই কন্ডিশনটা আমাদের কিন্তু এখানে প্রুফ হয়েছে। এখন আমাদের কোন কন্ডিশনটা দরকার? এই যে I1 আর I2 সমান, এইটা আমাদের দরকার। দেখো এটাও কিন্তু আমরা প্রুফ করতে পারবো। কিভাবে আমরা প্রুফ করব? দেখো আমাদের এই যে শিক্ষার্থীরা এই জায়গাটা তোমাদের খেয়াল আছে, এই যে মিউ ইজ ইকুয়াল টু এই জায়গাটা তোমাদের খেয়াল আছে? আমি লাস্ট লেকচারও দেখিয়েছিলাম এবং এখানেও তোমাদের বলেছি। দেখো এই জায়গাটা থেকে আমরা জানি যে, আমি তোমাদেরকে এখানে যে লিখে দেখাই, যে মিউ ইজ ইকুয়াল টু বেসিক্যালি তোমার সাইন I1 বাই সাইন R1 ইজ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2। তো অর্থাৎ এখান থেকে দেখো যে জিনিসটা আমরা লিখতে পারি যে সাইন I1, R1-কে আমরা R1-ই রাখি, আর এখানে তোমার হচ্ছে সাইন I2, আমরা এখানেও R2-কে আমরা R1 রাখি। তাহলে আমাদের দুই পাশ থেকে সাইন R1 সাইন R1 ক্যান্সেল হয়ে যায়। তাহলে বেসিক্যালি এখান থেকে আমাদের কি আসে? আমাদের আসে সাইন I1 ইজ ইকুয়াল টু সাইন I2। অর্থাৎ দুই পাশ থেকে যদি তোমার সাইন চলে যায় তাহলে তুমি পাচ্ছ I1 ইজ ইকুয়াল টু I2, তাই না? তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ইকুয়েশন 2 বা তোমার সেকেন্ড কন্ডিশন। দেখো শিক্ষার্থীরা, এই দুইটা কন্ডিশন আমরা কিভাবে পেলাম? এই দুইটা কন্ডিশন আমরা কিভাবে পেয়েছি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। এই দুইটা কন্ডিশন কিন্তু আমরা তখনই পেয়েছি যখন আমরা কি বলেছি যে ন্যূনতম বিচ্যুতিতে আমরা ডেল্টাকে ধরেছি ডেল্টা এম, তখন তোমার ডেল্টাটা ধ্রুবক হয়ে গিয়েছে। আমরা এই যে আমাদের যে দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন আমরা ডিফারেন্সিয়েট করে, এ তো ধ্রুবকই কারণ প্রিজম কোণ, আর ন্যূনতম বিচ্যুতি তোমার ডেল্টা এম হয়ে যাবে, ডেল্টাও তখন তোমার ধ্রুবক হয়ে যাবে, ফিক্সড একটা ভ্যালু হয়ে যাবে। আমরা কিন্তু সেই ধ্রুবক ধরেই আমরা এই দুটো ইকুয়েশন কিন্তু তোমাদের পেয়েছি। ঠিক আছে? তো শিক্ষার্থীরা আশা করি তোমরা লেকচারটা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে? তো আজকের লেকচার এই পর্যন্তই। ঠিক আছে, আজকের লেকচারটা এই পর্যন্তই থাকলো। খুবই ইনফরমেটিভ একটা লেকচার ছিল, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।